ঝিলের রোগটা ধরা পড়তেই কান্নায় ভেঙে পড়ল মিনু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চলে এসেছে বাড়িতে চৈতি। চৈতিকে দেখার পরেই সাক্ষ্যর মা তখন বলে, আরে বাবা চৈতি, কেমন আছো বলো। চৈতি তখন বলে, আন্টি আমি তো ভালোই আছি, তবে আমার মনে হয় তোমাদের বাড়িতে এবারে হয়তো খারাপ থাকার দিন শুরু হলো। এটা শোনার পরেই সবাই জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে। চৈতি বলে, আসলে ঝিল তো তোমাদের বাড়িরই এখন একজন সদস্য হয়ে উঠেছে, তো তার বিষয়ে যে কথাটা বলবো সেটা হয়তো তোমাদের শুনলে খারাপই লাগবে। এরপর মিনুও ছিল বাড়িতে আর বলে, কি হয়েছে আমার মেয়ের, বলো না, চুপ করে আছো কেন, আমার মেয়ের কি হয়েছে। এরপরেই সাক্ষ্য বলে, কি হচ্ছে কি চৈতি, ব্যাপারটা একটু আস্তে সুস্তে বললে হতো না। চৈতি বলে, কেন বলো তো, যেটা সত্যি সেটা তো জানাতেই হবে, এর বিকল্প তো কিছু নেই। সত্যিটা কখনোই ধামাচাপা দেওয়া যায় না। এর মধ্যে ঝিল তো ঘরে ঘুমাচ্ছিল, তারপরে ঝিল চলে এসেছে। এরপরে ঝিল এসে শুনতে চায় তার ঠিক কী হয়েছে, কেন তার এইভাবে মাথা ঘোরায়, শরীরটা দুর্বল লাগে, খারাপ লাগে। চৈতি বলে, এর কারণ তো আছে একটা, এমনি এমনি তো হয় না, অবশ্যই আছে কারণ। তার মধ্যেই মিনু বলে, চুপ করে থেকো না সাক্ষ্য, বলো না কি হয়েছে। তখনই সাক্ষ্য বলে যে ঝিলের শরীরটা খারাপ, তার কারণ হলো ঝিলের টিউমার হয়েছে, সেই জন্যই। চৈতি বলে, অবস্থা তো এখনও অনেকটাই ক্রিটিক্যাল, আরও কিছু টেস্ট এখনও বাকি আছে। সমস্ত টেস্টগুলো হয়ে গেলে তখন জানা যাবে কি অবস্থায় রয়েছে আর কতটা খারাপ অবস্থায় রয়েছে। তবে আমরা যেটা ভাবি সবসময়, সেটা সবসময় ঠিক নাও হয়। আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত কেসগুলো লাস্ট স্টেজে ক্যান্সারে রূপান্তরিত হয়। এটা শোনার পরেই মিনু তো ভীষণই কান্নাকাটি করতে থাকে। আর তখনই সাক্ষ্যর মা বলে, কি হচ্ছে কি মিনু, এইভাবে এই বাড়িতে কান্নাকাটি করো না, কল্যাণ অকল্যাণ বলেও তো একটা ব্যাপার থাকে তাই না, এইভাবে মরা কান্না জুড়ে দিয়েছো, ব্যাপারটা কি তোমার। মিনু তখন বলে, হ্যাঁ রে ঝিল, তোর শরীরে এত বড় একটা রোগ বাসা করেছে, না না তোর কিছু হবে না, আমি তোকে কিছুতেই এই পৃথিবী ছেড়ে যেতে দেব না, আমার যতটুকু আছে যা কিছু আছে সব কিছু দিয়ে আমি তোকে বাঁচাবো। নীল তখন বলে, মা তুমি শুধু শুধু এসব ব্যাপার নিয়ে চিন্তা করছো। আরে বাবা, একটা কথা ভেবে দেখো না, দেখো রোগ তো হয় আবার সেরেও যায়, তুমি যদি এখন এসব নিয়ে ভাবো তাহলে তো দুর্বল হয়ে পড়বে, বরঞ্চ আমাদেরকে মাথা ঠিক রেখে এই রোগটার চিকিৎসা করাতে হবে। তখনই সাক্ষ্য বলে, ঝিল একদমই ঠিক কথা বলেছে। আর শোনো ঝিল, চিকিৎসা করাতে হবে বললে তো হবে না, চিকিৎসা করতেই হবে। তুমি একটু আমার কথা শুনে চলো, তারপর দেখো তুমি এমনিতেই সুস্থ হয়ে যাবে। ঠিক সময় ওষুধগুলো খাবে, ঠিক সময় খাবারগুলো খাবে। এরপর বাড়ির কাজের মেয়েকে জিজ্ঞেস করে, ঝিল আজ দুপুরে কি খাওয়া দাওয়া করেছে। তখনই কাজের মেয়ে বলে, সেরকম কিছুই খায়নি, আপনি যেরকম বলেছিলেন ডিম, দুটো করে মাছ দিতে, কিচ্ছু খেতে চায় না, আমি কি করব বলুন, কেউ যদি খেতে না চায় তাকে তো আর জোর করে খাওয়াতে পারি না। এরপর সাক্ষ্য বলে, দেখেছো তো ঝিল, কেন আমি তোমাকে বলি ঠিক মতন খাওয়া দাওয়া না করলে তুমি কোনোদিনও সুস্থ হতে পারবে না, সেই জন্যই বলি ঠিক মতন খাওয়া দাওয়াটা অন্তত করো। ঠিক তখনই ঝিল বলে, আমি আর পারছি না, আমার এই কষ্ট আর সহ্য হচ্ছে না, একবারে ভগবান তো নিয়ে গেলেই পারে। মিনু এটা শুনে আরোই বেশি কান্নাকাটি শুরু করে। সাক্ষ্য তখন বলে, তুমি থাকো কোন ঘরে, কাজের মেয়ের ঘরেই যে ঝিল থাকে এটা জানার পরে সাক্ষ্য বলে, তুমি আমার ঘরে থাকবে, বুঝতে পেরেছ, আমার ঘরে। এর মধ্যেই চৈতি বলে, কি বলছো কি সাক্ষ্য। সাক্ষ্য তখন বলে, হ্যাঁ, কাজের মেয়ের ঘরে থাকা যায়, ওর এখন সঠিক পরিমাণে যত্ন বিশ্রাম দরকার, ও যদি বিশ্রাম না করে, যত্ন না নেয়, তাহলে আমি কিছুতেই ওর অপারেশন করতে পারবো না, সেক্ষেত্রে অনেক বেশি রিস্ক হয়ে যাবে। এরপর ঠাম্মি বলে, শোনো দাদুভাই, অন্য ডাক্তারকে দিয়ে ওর চিকিৎসার ব্যবস্থা করো, তুমি এসবের মাঝখানে ঢুকো না, বাই চান্স যদি কিছু হয়ে যায়, থাকে তো বস্তিতে, বস্তিবাসীরা এসে আবার আমাদের নার্সিংহোম ভাঙচুর করবে, ঝামেলা করবে, কি দরকার, এসব না করাই ভালো। তখন সাক্ষ্যর মা বলে, আমারও সেটাই মনে হয়, তুমি বলে দিয়েছো ওর কী হয়েছে, এরপর ও ওর বাড়ি থেকে যা পারবে করাক। মিনু তখন বলে, আমি আজকেই তোকে এই বাড়ি থেকে নিয়ে যাব, চল তুই আমার সাথে, আমার বাড়িতে থাকবি, যতটুকু যার সেবা শুশ্রূষা করার আমি করব, তুই চিন্তা করিস না, আমি আছি তোর সাথে। ঠিক তখনই ঝিল বলে, মা তুমি আমাকে নিয়ে শুধু শুধু এত ভাবছো, আমি ঠিক আছি। এর মধ্যেই তখনই সাক্ষ্য বলে, ঝিল কোথাও যাবে না, ঝিল এই বাড়িতেই থাকবে, ও যদি এই বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে ও আরোই সুস্থ হতে পারবে না, আর আমিও অপারেশন করাতে পারবো না, প্যারামিটারগুলো তো চেক করতে হবে না।
এরপর ঝিল বলে যে কি করব নিজেই কিছু বুঝে উঠতে পারছি না। সাক্ষ্য একটা কথাই বারবার বলতে থাকে, তুমি আমার ঘরে থাকবে, প্রপার রেস্ট নেবে, যেদিন আমি বুঝবো সেদিনই তোমার অপারেশন হয়ে যাবে। নিজের ওপর বিশ্বাস রাখো, শুধু ডাক্তারের ওপর বসে থাকলেই তো হবে না, নিজেকেও তো সেই ভরসার বিশ্বাসের জায়গাটা করতে হবে যে তুমি সুস্থ হয়ে যাবে, তোমার কিচ্ছু হয়নি। মিনু তখন বলে, তুই যাবি না মা আমার সাথে? সাক্ষ্য বলে, আমি তো বললাম যে ও এখানে থাকবে, ও কোথাও যাবে না। সাক্ষ্যর মা বলে, এই ব্যাপারগুলো নিয়ে না তুমি সাক্ষ্য অনেক বেশি বাড়াবাড়ি করো, এই জন্যই আমার ভালো লাগে না। কি দরকার ছিল হ্যাঁ? তখন মেজমামি বলে, সেটাই তো কথা, বাই চান্স কিছু হয়ে গেলে এখন পুরো আমাদের বাড়ির ওপর একটা দোষ এসে পড়বে। তখন ঝিল বলে, না মেজমামি, আমার কিছু হয়ে গেলে তোমাদের কারোর ওপরে কোনো দোষ পড়বে না, সে বিষয়ে একদম নিশ্চিত থাকো, আর আমি চাই না তোমাদের থেকে কোনো সাহায্য নিতে। এরপর সাক্ষ্য বলে, তুমি এসব নিয়ে একদম ভেবো না, প্রপার রেস্ট নাও। মিনু তো বাড়িতে চলে যায়, আর সকালবেলায় ঘুম থেকে ওঠে ঝিল। তখনই সাক্ষ্য গুড মর্নিং বলে। এরপর সাক্ষ্যকে দেখে ঝিল বলে, কাল রাতে আপনি এই ঘরে ঘুমাননি? সাক্ষ্য বলে, আমি যদি এই ঘরে ঘুমাতাম তাহলে তোমার অস্বস্তি হতো, তুমিও হয়তো ঘুমাতে পারতে না, তাই আমি আর এখানে ঘুমাইনি। তুমি ঠিক আছো তো? তোমার কি আবারও দুর্বল লাগছে? সাক্ষ্যর কথা শুনে ঝিল বলে, না আমি একদম ঠিক আছি। এরপরই সাক্ষ্য বলে, তুমি আমার সাথে এখন নার্সিংহোমে যাবে, আর সেখানে গিয়ে কিছু টেস্ট আছে সেগুলো করাতে হবে। তোমার টিউমারটার কোথায় গিয়ে অবস্থান কতটুকু বড় সেটা আজকে জানলে বোঝা যাবে, মানে আজকের টেস্টের রিপোর্টটা আসবে। তার মধ্যে ঝিল বলে, জানি না আমার কপালে কি আছে, তবে একটার পর একটা লেগেই আছে, কবে যে সব ঠিক হবে সেটার জন্যই অপেক্ষা করে আছি। সাক্ষ্য বলে, তুমি যেভাবে গান করো অনেক মানুষ তোমার গান শোনে, ভালো লাগে তাদের, তাদের প্রার্থনাতেই তুমি সুস্থ হয়ে উঠবে, তোমাকে যে সুস্থ হতেই হবে। একটা কথা মনে রাখবে, তুমি যদি এখনই হাল ছেড়ে দাও তাহলে তুমি হেরে যাবে, তোমাকে জিততে হলে রাখতে হবে মনের আশা ভরসা, আর আমি তো আছি। তোমার বাকি টেস্টগুলোও করাতে হবে, দেখতে হবে সব কিছু নর্মাল আছে কিনা। আশা করছি সব কিছু নর্মালই থাকবে। নীল বলে, আমি এটুকু বলতে পারি যে আপনি খুব ভালো মানুষ। প্রথম দিন আপনার সাথে যেভাবে আমার দেখা হয়েছিল সেই সব আলাপ পরিচয়ের কথাই ভাবতে থাকি, আর ঝিলের কথা শুনে সাক্ষ্য বলে, থাক বাবা, সেদিনের কথা আর মনে করা নাই ভালো, কারণ সেগুলো মনে করলে খারাপ কিছুই হবে, ভালো কিছু নয়। এরপর ঝিলকে নিজের ঘরে রাখতে চেয়েছে বলে খুব রেগে যায় সাক্ষ্যর মা, আর সেভাবে সাক্ষ্যর সাথেও কথা বলতে চায় না। ঝিল বলে, এই যে আপনি আমার জন্য এত কিছু করছেন, এরপর কি আপনি জানেন যে আপনি আপনার পরিবারের থেকে অনেক দূরে চলে যাচ্ছেন? সাক্ষ্য বলে, আমি আমার পেশেন্টের প্রতি দায়িত্ব কর্তব্য করছি, তাতে যে ভাবার ভেবে নিক।